ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন এই ব্যাপারটা যেদিন কনফার্ম হলো ওই মুহূর্তে আমি অফিসে ছিলাম, মানে অফিসিয়াল ঘোষণা তখন আসেনি, কিন্তু মোটামুটি মিডিয়াতে রটে গেছে যে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হচ্ছেন। তো এই খবরটা আমি আমার টিমের সামনে উচ্চারণ করার পরই টিমের সবাই একসঙ্গে এসে উঠছে, এবং হাসিটা হচ্ছে তার ভিতরে একজন বলে উঠছে এখন হাতুরুর কি হবে। মানে হাসিটা এই জন্য না যে ফারুক ভাই বিসিবি প্রেসিডেন্ট হচ্ছে, হাসিটা এই জন্য যে হাতুরুর কি হবে। তো এইটা আমার ধারণা বাংলাদেশে মোটামুটি ক্রিকেটের একটা কমন ঘটনা ঘটছে। ফারুক ভাই যখন বিসিবি প্রেসিডেন্ট হচ্ছে সারা দেশের ক্রিকেট ভক্তদের একটা কমন হাসি যে এখন হাতুরুর কি হবে। এখন কথা হচ্ছে যে এই প্রশ্ন আসছে হচ্ছে যে আমরা সবাই গত 2-3 বছরে বা 4 বছরে জানি যে ফারুক ভাই হাতুরু সিং এর সবচেয়ে বড় সমালোচক, সবচেয়ে বড় সমালোচক। বিভিন্ন সময় হাতুরু সিং এর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তারপরে তার কর্মকাণ্ড নিয়ে ফারুক ভাই মিডিয়াতে কথা বলছে, কলাম লিখছে, সবকিছু হয়েছে। ফলে মনে হয়েছে যে এই দুইজনের মধ্যে একটা অজাত শত্রুতা আছে, যে আজন্ম একটা শত্রুতা আছে। কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাই, আপনারা বেশিরভাগই এটা জানেন, তারপরেও মানে 1-2 জন 3-4 জন ছোট ছোট করে একটু জানতে চান যে আসলে ফারুকের সঙ্গে হাতুরু সিং এর সমস্যাটা কি। ও অনেকে ভাবেন যে ব্যাপারটা বোধহয় ব্যক্তিগত লড়াইয়ের। হ্যাঁ, কিছুটা ইগোর লড়াইয়ের ছিল, কিন্তু প্রকৃত হিস্ট্রিটা ইগোর লড়াইয়ের না। প্রকৃত হিস্ট্রিটা হচ্ছে ডিগনিটির এবং স্বাধীনতার। আমাদের দেশে নির্বাচক বলতে যা বোঝায় যে নির্বাচকরা একটা জৌ হুজুর রোল প্লে করবে। ফারুক ভাই ইজ দ্য ফার্স্ট ম্যান যে এই জৌ হুজুর ব্যাপার থেকে বের করে আনছিল নির্বাচক কমিটিকে, এবং সে ব্যাপক সাফল্য পাইছে। এখন পর্যন্ত বাংলাদেশের হিস্ট্রির সবচেয়ে সফল প্রধান নির্বাচক হচ্ছে ফারুক ভাই। এ ব্যাপারে কোনো 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 সন্দেহ নেই। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টা অর্জন করছে আন্তর্জাতিক পর্যায়ে সবগুলো ফারুক ভাইয়ের আমলে হয়েছে, এবং এখন পর্যন্ত যাদেরকে আমরা বলি যে বাংলাদেশের সর্বকালে সেরা খেলোয়াড় হওয়ার মানে হিসাবে আমরা চিহ্নিত করি, তারা সবাই ফারুক ভাইয়ের আমলে জাতীয় দলে চান্স পাচ্ছে। তো সেই একটু পুরনো কথা না বলে নিলে ফারুক ভাইয়ের ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না। 2003 থেকে 2007 হচ্ছে ফারুক ভাই বাংলাদেশের চিফ সিলেক্টর ছিল। তখন মূলত আমাদের ছিলেন, প্রধান কোচ ছিলেন ডেভ ওয়াটমোর। ডেভ ওয়াটমোর নিজেও দল নিয়ে খুব আন্তরিক ছিলেন, এবং ফারুক ভাই সে সময় প্রচন্ড স্বাধীনতা নিয়ে কাজ করত। ফারুক ভাই টিম কিভাবে কাজ করতো আমি আপনাকে একটা জিনিস বলি। আতাহার ভাই ছিল ফারুক ভাইয়ের সঙ্গে, আর কে ছিল আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না, কিন্তু আতাহার ভাইটা বললাম এই কারণে, আতাহার ভাইকে ফারুক ভাই তার টিমে নিল কারণ হচ্ছে আতাহার ভাই এজ লেভেলের ম্যানেজার ছিল, ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর জন্য। এবং ফারুক ভাই তার 2 টিমমেটকে বলে দিল, বাকি 2 নির্বাচককে বলে দিল যে ওই নির্বাচকরা যে বিসিবি অফিসে বসে দল নির্বাচন করবে ওই দিন শেষ, আপনাদেরকে মাঠে মাঠে ঘুরতে হবে, ইনক্লুডিং মি। ফারুক ভাই নিজেও মাঠে মাঠে ঘোরা শুরু করলো। এর ভিতরে আতাহারবার দায়িত্ব ছিল এজ লেভেলের খেলা দেখা, এই আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 এদের খেলা দেখে বেড়ানো। মানে এই প্রথম আমাদের দেশে একটা নির্বাচক কমিটি মাঠে ঘোরা শুরু করলো। যেসব খেলা এমনকি রাজশাহী, তারপরে চট্টগ্রাম, বিভিন্ন সিলেট, বিভিন্ন জায়গায় যে এরা খেলা দেখতো, আর আতাহার ভাই বয়সভিত্তিক দলের সঙ্গে সঙ্গে ঘুরতো। এর কারণ হচ্ছে তারা খেলোয়াড় বিভিন্ন জায়গা থেকে তুলে আনতে চাইছে। তারা শুধু ঢাকায় তৈরি হওয়া ওই বিকেএসপির কয়েকজন খেলোয়াড় বা লিগের থেকে বেরোনো কয়েকটা খেলোয়াড় এইটার উপরে ভরসা করতে চায় নাই। এইটা বাংলাদেশে প্রথম এই ট্রেন্ডটা সেট করলো ফারুক ভাই, এবং এটার অসাধারণ রেজাল্ট পেলাম আমরা। কিরকম রেজাল্ট পেলাম, 2007 বিশ্বকাপে বাংলাদেশের যে দলটা গেল, এই দলটা করতে গিয়ে ফারুক ভাইকে সম্ভবত হিস্ট্রির সবচেয়ে বড় বিরোধিতার মুখোমুখি হয়েছে। কারণ খুবই বোল্ড কিছু ডিসিশন নিয়েছিল ফারুক ভাই। পাইলট বাইরে বাদ দিয়ে মুশফিকরে কিপার বানাইছিল। এটা 2006 থেকে সে করে আসতেছে যে পাইলটের বাদ দিয়ে মুশফিককে মূল দলের কিপার। কিন্তু জাতীয় দলে মানে বিশ্বকাপেও যখন সেটা করা হলো, জাতি মেনে নিতে পারলো না। ফারুক ভাইয়ের একদম চামড়া ছুলে ফেলা হলো। একই সঙ্গে মাত্র কিছুদিন জাতীয় দলে খেলা এবং লিগে অল্প কিছু ধুমধারাক্কা দেখানো তামিমরে দলে নিয়ে নিল আপনার সাকিবকে, যদিও সাকিবকে নিয়ে প্রশ্ন ছিল না, কারণ সাকিব এজ লেভেলে দুর্দান্ত প্রুভেন। তারপরেও এই যে এক ঝাঁক মানে 5-6টা ইয়াংস্টারকে ফারুক ভাই দলে নিল। হ্যাঁ, এর ভিতরে কেউ কেউ ক্লিক করে নাই, যেমন মেহরাব ক্লিক করে নাই বা শুভ ক্লিক করে নাই, এরকম এই ব্যাচটারে ফারুক ভাই টেনে আনলো। এবং আতাহার ভাইয়ের এখানে কনসালটেন্সি ছিল যে দে আর দ্য পারফর্মার।
তো এই যে একটা ভয়ানক কাজ করলো, এবং মাথায় রাখতে হবে যে ওই সময় ফাহিম ভাই হচ্ছে গেম ডেভেলপমেন্ট চালাচ্ছেন, তার পরিকল্পনায় বাচ্চারা আগাচ্ছে, মানে একটা কি সিনক্রোনাইজড অবস্থা। সেইটারই আমরা রেজাল্ট পেলাম কিরকম। 2005-এ আমরা কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলাম। তারপরে আমরা 2007, এর আগে আমরা 2004-এ ইন্ডিয়ার বিপক্ষে জিতলাম, শ্রীলঙ্কার বিপক্ষে জিতলাম। 2007 বিশ্বকাপের কথা তো আপনারা জানেনই, যে ইন্ডিয়াকে ছিটকে দিয়ে আমরা সুপার 8-এ চলে গেলাম। সুপার 8-এ গিয়ে তখনকার র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলাম। শুধু আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো অঘটন না ঘটলে আমরা সেমিফাইনাল খেলতাম সেই 2007 সালে। এখনো আমরা সেমিফাইনাল খেলার সাহস দেখাইতে পারি না, এই 2023-এও পারি নাই। তো ফারুক ভাই এখানে একক কারিগর, ফারুক ভাই বলতেছি না, এর পেছনে সুমন ভাইয়ের যে অসাধারণ টিম গোছানোর ব্যাপার সেটা ছিল, ডেভের ইনপুট ছিল, সব মিলে হয়েছে। কিন্তু ফারুক ভাইয়ের বোল্ডনেস কোথায় ছিল? এই ইয়াংস্টারদের ধরে আনা এবং তাদের পেছনে বাজি ধরা। সেটা করতে গিয়ে ফারুক ভাইকে বোর্ডের ধমক খাইতে হয়েছে, বোর্ডের সঙ্গে চোখ রাঙায় কথা বলতেছে যে আমি যা করতেছি করতে দেন। বোর্ড তাকে করতে দিচ্ছে। দ্যাট ওয়াজ দ্য কি পয়েন্ট, যে বোর্ড তাকে ওই স্বাধীনতা হস্তক্ষেপ করে নাই। এবং ফারুক ভাইয়ের সেই ডিসিশন আলটিমেটলি দেখা গেছে যে ওইখান থেকেই আমরা বাংলাদেশের ইতিহাসে সেরা 3-4টা খেলোয়াড় পাইছি। এটা একটা অসাধারণ ব্যাপার ছিল। ফারুক ভাইয়ের ওই পর্ব শান্তিতে শেষ হলো। শেষ হওয়ার পর আকরাম ভাই হলো প্রধান নির্বাচক। আকরাম ভাই প্রধান নির্বাচক চ্যাপ্টারটা খুব ভালো যায় নাই, এবং সেই সময় একটা ডাউনফল হয়েছিল বাংলাদেশে। ফলে ফারুক ভাইকে আবার হচ্ছে 2013 সালে প্রধান নির্বাচক করে ফিরে আনা হয়। তখন পাপন ভাই হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট, এবং ফারুক ভাইয়ের সঙ্গে পাপন ভাইয়ের একটা সখ্যতা ছিল। সত্যি কথা, এটা এখন মনে হবে যে অবিশ্বাস্য গল্প বলতেছে লোকটা, কিন্তু ফারুক ভাইয়ের সঙ্গে পাপন ভাইয়ের একটা দারুণ সখ্যতা ছিল। সখ্যতার সবটুকু তো আর সবসময় বলা যায় না, কিন্তু সখ্যতা ছিল। সেই হিসাবে ফারুক ভাইকে আবার ফিরে আনা হলো, আর হচ্ছে টিমকে রিবিল্ড করার জন্য। ফারুক ভাই যথারীতি সেটা শুরু করলো। ফারুক ভাই আবার হচ্ছে বিভিন্ন ইয়াংস্টারদের ধরে আনা শুরু করলো। ফারুক ভাইয়ের সঙ্গে এবার কাজ শুরু করলো হচ্ছে নান্নু ভাই আর সুমন ভাই। দেখেন মানে ইয়েটা আপনি গুরুত্বটা বোঝেন, যে নান্নু ভাই হচ্ছে আপনার বাংলাদেশের তৃণমূল কোচিংয়ে সবচেয়ে অভিজ্ঞ মানুষদের মধ্যে একজন, অসাধারণ কোচ। ফলে নান্নু ভাইয়ের উপরে সে ট্রাস্ট রাখলো। আর সুমন ভাইয়ের পিক করলো কেন? ফারুক ভাই জানে যে সুমন ভাই এই জেনারেশনের ক্রিকেটারদের সবচেয়ে ভালো চেনে, কারণ ফারুক ভাইয়ের সময় সুমন ভাই ক্যাপ্টেন ছিল, ওই যে 2007-এর সেই সময়টা গোল্ডেন টাইমটায়। ফলে ফারুক ভাই এই দুজনের উপরে ভরসা রাখলো, এবং এই ট্রায়ও আবার অসাধারণ কাজ শুরু করলো। আবার কিছু খেলোয়াড় যাদেরকে আমরা হাতুড়ি সিং এর আবিষ্কার বলে মিডিয়া একটা প্রচারণা আছে, সেই সব খেলোয়াড়কে বেশিরভাগকেই হচ্ছে এই 3জন খুঁজে খুঁজে বের করলো। বের করে আবার একটা গোল্ডেন এরার দিকে আমরা আগাচ্ছি। এই সময় বাংলাদেশে প্রথমবারের মতো কোচ হয়ে আসলেন হাতুড়ু সিং 2014 সালে। হাতুড়ু সিং আর ফারুক ভাই তাহলে মাঠে দেখা হলো কবে? 2014 সালে। 2013-তে ফারুক ভাই দ্বিতীয়বার জয়েন করলেন, আর 2014-তে হাতুড়ু সিং শুরু করলো। এই যে হাতুড়ু সিং শুরু করলো, এখান থেকে এইটা শোনার আগে আবার আমাদের একটু হাতুড়ুর ইতিহাসটাও জেনে আসতে হবে। হাতুড়ু শ্রীলঙ্কার খুবই মিডিয়কর একজন ক্রিকেটার ছিলেন। এক সময় ওপেনার ব্যাটসম্যান ছিলেন, মিডিয়াম পেস বোলিং করতেন, বেশ কিছু ম্যাচে ব্যাটে বলে ওপেন করছেন। কিন্তু মূলত রোশন মহানামার কারণে ক্যারিয়ার লম্বা হয় না, এবং পরবর্তীকালে জয়সূরিয়ার আবির্ভাবের কারণে ক্যারিয়ারটা শেষই হয়ে গেছে। 20 থেকে 30টা টেস্ট ওয়ানডে এরকম কিছু খেলছেন। খুব ছোট্ট ক্যারিয়ার, মানে খুব অনুল্লেখযোগ্য ক্যারিয়ার, কোথাও খুব বড় কিছু নেই। তবে ক্যারিয়ারের শুরুতে সম্ভবত পরপর 3টা 50 করে বেশ আলোড়ন তৈরি করছিলেন। কোনোটাই তাকে খেলোয়াড় হিসাবে মনে রাখার মতন না। খেলা ছাড়ার পরে উনি ইমিডিয়েট অস্ট্রেলিয়াতে একটা কোচিং কোর্স করে ফেললেন। এবং শ্রীলঙ্কানদের ক্ষেত্রে একটা জিনিস আপনারা জানেন কিনা, শ্রীলঙ্কান সাবেক খেলোয়াড়রা, শুধু ক্রিকেটাররা না, সাবেক খেলোয়াড়রা বলতেছি, ওদের সঙ্গে অস্ট্রেলিয়া কিন্তু একটা দারুণ কি বলে এটা যোগাযোগ আছে। অস্ট্রেলিয়ান অনেক বড় বড় মানুষ, বড় বড় কোচ তাদের জীবনের শেষটা কাটান শ্রীলঙ্কায় এসে। শ্রীলঙ্কার সঙ্গে তাদের একটা বন্ধন আছে। শ্রীলঙ্কায় অনেকে স্থায়ী বাড়ি করে অস্ট্রেলিয়ার। আবার শ্রীলঙ্কারও খেলোয়াড়রা কমনলি রিটায়ার করার পরে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে গিয়ে জয়েন করে। এই গুরু সিংহে থেকে শুরু করে আপনি অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে অন্তত 50 জন শ্রীলঙ্কান কোচ পাবেন, যারা সাবেক শ্রীলঙ্কান খেলোয়াড়। হাতুড়ু সিংহ সেই পথ অনুসরণ করে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ায় গেল, কোর্স করলো, এবং 2005-এ সে হচ্ছে ইউএই জাতীয় দলের দায়িত্ব পেল। 2005-এ দায়িত্ব পেল 1 বছরের জন্য। 2006-এ শ্রীলঙ্কায় তাকে নিল, শ্রীলঙ্কা এ দলের প্রধান কোচ হিসাবে। এবং এই শুরু হলো হাতুড়ু সিংহকে নিয়ে বিতর্ক।
শ্রীলঙ্কা এ দলের কোচ থাকা অবস্থায় জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে মিসবিহেভ এবং মানে প্রকাশ্যে কোনো কোনো খেলোয়াড়কে গালিগালাজ করার অভিযোগ উঠতে থাকলো তার নামে। এখনো আপনি গুগল করলে এসব অভিযোগ পাবেন। তারপরও মূলত সাঙ্গাকারার আগ্রহে, সাঙ্গাকারা জয়াবর্ধনের আগ্রহে সাঙ্গাকারাকে ভবিষ্যৎ কোচ হিসাবে ভাবা হচ্ছিল। সেটার জন্য ট্রেভর ভেলিস যখন শ্রীলঙ্কার মূল দলের কোচ, সে সময় 2009 সালে হাতুরু সিংকে ছায়া কোচ করা হলো, নট অ্যাসিস্ট্যান্ট কোচ। অনেক জায়গায় লেখা হয় অ্যাসিস্ট্যান্ট কোচ, এটা ভুল, ছায়া কোচ। ছায়া কোচ কিরকম, যে একদম ট্রেভর বেলিসের আন্ডারে সে নিজের মতো করে একটা কোচিং সিস্টেম দাঁড় করাবে। ট্রেভর বেলিস থাকবে কিন্তু সেও স্বাধীন কোচ, সবকিছু স্বাধীন মতো করছিল, কিন্তু ভয়াবহ সব বিশৃঙ্খলার অভিযোগ উঠলো তার বিপক্ষে। যে সাঙ্গাকারা জয়াবর্ধনে বা সিনিয়ররা তার হয়ে কথা বলছিল তারাই তিতিবিরক্ত হয়ে গেল। মূলত সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপিং করার অপরাধে। এই লোকটার মানে এই সময় প্রথম বেরোলো যে সে হচ্ছে দলে পছন্দ অপছন্দ অনুযায়ী একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করে এবং তাদের পরস্পরের ভিতরে যাতে সম্পর্ক খারাপ হয় সেজন্য নানা রকম কথাবার্তা চালাচালি এবং জুনিয়র ক্রিকেটারদের মানুষের সামনে অপমান করা, এই জিনিসটা তার একটা কমন টেন্ডেন্সিতে পরিণত হলো। এরপর সে যেটা করলো, বোর্ড একটা নির্দেশ অমান্য করতে আপত্তি করলো, ফলে তাকে 2011 সালে স্যাক করে দেওয়া হলো। 2011 সালে স্যাক করে দেওয়ার পর সে আবার অস্ট্রেলিয়া চলে গেল। ওখানে নিউ সাউথ ওয়েলসে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছে, বিভিন্ন রকম রোল প্লে করছে নিউ সাউথ ওয়েলসে। সে একটা বিগ ব্যাশ টিমের দায়িত্বেও ছিল একবার, সেটাও কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। তারপরে 2014 সালে সে বাংলাদেশে আসলো। এখন আমরা তাহলে এটা পেয়ে গেছি, ফারুক ভাই 2013 সালে দায়িত্ব নিল আবার প্রধান নির্বাচক হিসাবে। হাতুরু সিং এর দেখাটা আমরা বুঝে গেলাম যে একটা বিতর্কিত ইতিহাস নিয়ে হাতুরু সিং এর 2014 সালে বাংলাদেশে জয়েন করলো, আর 2013 সালে ফারুক ভাই চলতেছিল। ফারুক ভাইয়ের হিস্ট্রি তো খুব ক্লিন এবং বোল্ড। সে সবসময় ওই যে চোখ রাঙানি সহ্য করে না এবং নিজে চোখ রাঙায় বরং, এবং তার টিমমেটদের দিয়ে এইগুলা করায়। আর হাতুরু সিং এর সম্পর্কেই আমরা আগে থেকে জানি যে হাতুরু সিং এ সিনিয়র জুনিয়র একটা দ্বন্দ্বের মূল, সেটা শ্রীলঙ্কায় একাধিকবার প্রুভেন হয়েছে, 2 দফা প্রুভেন হয়েছে এ দলে এবং ছায়া কোচের সাথে। এবার হাতুরু সিং আসার পরে প্রথম কিছুদিন ভালোই চলবে, ফারুক ভাইয়ের সঙ্গে তার বন্ডিংটা ভালো হলো। শুরুতে শুরুতে দুজনে মিলে এই ইয়েরে খুঁজে বের করা, সৌম্য, তারপরে ব্যাপারটা, মুস্তাফিজের ব্যাপারের ক্রেডিটটা তো পুরোটা হাতুরু সিং এর দিয়ে দেয়, অনেকে দেখছি। মুস্তাফিজের ক্রেডিটটা কিন্তু ফারুক ভাই। সৌম্যরে চুজ করছিল হাতুরু সিং, এটা সত্যি, কিন্তু মুস্তাফিজরে আবার ফারুক ভাই চুজ করছিল। তো যাই হোক, দুজনে মিলে একটা ভালো বন্ডিং তৈরি করলো এবং 2015 বিশ্বকাপে আমরা একটা ভালো আউটপুটও পেলাম। 2015 বিশ্বকাপে আমরা ইংল্যান্ডে হারায় কোয়ার্টার ফাইনালে চলে গেলাম। তার মানে ফারুক ভাই আরো একবার বিশ্বকাপে সাকসেস পেলেন এবং সেই সাকসেসের অংশীদার অবশ্যই মাশরাফি, অবশ্যই হাতুরু সিং, তিনজনেরই একটা সাফল্যের আছে। কিন্তু 2015 সালের এই সাফল্য একটা ভয়াবহ ঘটনা ঘটালো। সেটা হচ্ছে ইন দ্য মিন টাইম হাতুরু সিং এ পাপন ভাই খুব ঘনিষ্ঠ হয়ে উঠল। পাপন ভাই হচ্ছে হাতুরু সিং এ যা বলে জাতীয় দলের ব্যাপারে সেটাই করার চেষ্টা করে এবং অনেক হুমসিকাল সিদ্ধান্ত নেয়। কাউরে ধরেন নেটে পছন্দ হলো, নেটে একবার দেখে ভালো লাগলো। ভাই নেটে কি হয়, আপনাদের ভিতরে যারা খেলা দেখতেছেন, ক্রিকেট খেলেন, তারা কেউ একদিন বাংলাদেশের নেটে যাবেন, হুটাট করে দেখবেন যে কোনো এক সেশনে আপনার 6 বলে পরপর হয়তো তামিম ইকবাল বিটেন হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনারে বাদ দিয়ে, তাসকিনরে বাদ দিয়ে আপনারে দলে নিয়ে নেওয়া হবে। এটা তো একটা প্রসেস আছে। নেটে হুট করে ভালো করা আর ন্যাশনাল টিমে খেলা, হাতুরু সিং এই জিনিসটা ব্যাপক শুরু করলো। তার যারে যেখানে পছন্দ হয়, নেটে দেখে পছন্দ হয় কাউরে, ওই জায়গায় পছন্দ হয়, সে জাতীয় দলে নিয়ে নিতে চায় এবং পাপন ভাই সম্মতি দেয় সেটা, আর ফারুক ভাই আটকায় দেয়। ফারুক ভাই বলে যে না, এইভাবে আসতে হবে, পারবে না, একটা প্রপার প্রসেসের ভিতর দিয়ে আসতে হবে। ফারুক ভাই তো অবশ্যই প্রসেস ছাড়া চিন্তা করতে পারে না। এই নিয়ে ফারুক ভাই, হাতুরু সিং এবং পাপনের একটা মন কষাকষি শুরু হলো। এখন পাপন ভাই সরাসরি ফারুক ভাইয়ের কিছু বলতেও পারতেছে না, অ্যাজ ফারুক ভাই মানে দেশের সবচেয়ে সফল প্রধান নির্বাচক, আর হচ্ছে তার সঙ্গে একটা পুরনো ভালো সম্পর্ক ছিল। তো তখন পাপন ভাই একটা মারাত্মক কুটচাল চাললো। এটা সম্ভবত হাতুরু সিং এর মাথা থেকে বেরোচ্ছিল জিনিসটা, সেইটা হচ্ছে যে নির্বাচক কমিটিকে 2 স্তরে ভাগ করে ফেলা হলো। কেমন? একটা হচ্ছে থাকলো নির্বাচক প্যানেল, মানে ফারুক ভাই, নান্নু ভাই এবং সুমন ভাই, এদেরটা হলো নির্বাচক প্যানেল, নট নির্বাচক কমিটি।
এদের উপরে বসানো হলো একটা নির্বাচক কমিটি। সেই নির্বাচক কমিটির প্রধান হচ্ছেন আপনার আকরাম খান, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ওই কমিটিতে আরো যুক্ত হলেন কোচ হাতুরু সিং এ, ম্যানেজার সুজন ভাই। সুজন ভাই এখন ফারুক ভাইয়ের এগেনস্টে এগেনস্টে হাতুরু সিং এর এগেনস্টে কথাবার্তা বলে, তখন সুজন ভাই ছিল হচ্ছে হাতুরু সিং এর প্রধান অস্ত্র। হাতুরু সিং এর যা করতো সুজন ভাই সেটার হয়ে সবচেয়ে বেশি ঢাল হয়ে দাঁড়াতো। হাতুরু সিং এর প্রধান অস্ত্র ছিল সুজন ভাই। তো হাতুরু সিং এর সুজন ভাই সহ ওই নির্বাচক কমিটিতে ঢুকলো। মানে পরিস্থিতিটা দাঁড়ালো কি, বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী বিসিবি প্রেসিডেন্ট যা বলে তাই হয়। ফলে নির্বাচক কমিটি হলো আসলে 3 স্তর বিশিষ্ট। প্রথমে ফারুক ভাইরা একটা খেলোয়াড়কে সিলেক্ট করবে, একটা টিম করবে, পরে এটা অনুমোদন নিবে বা তাদেরকে জবাবদিহি করতে হবে ওই নির্বাচক কমিটির কাছে। আকরাম ভাই, হাতুরু সিং আর সুজন ভাইয়ের কাছে জবাবদিহি করতে হবে। এরপরে তারা যদি অ্যাপ্রুভ করে ওইটাকে পাপন ভাইয়ের কাছে পাঠানো হবে, পাপন ভাই ওইটা ফাইনাল অনুমোদন দেবে। মানে এখানে যদি হাতুরু সিং এর যুক্তিতর্কে হেরে যায়, তারপরেও তারা তো অস্ত্র থাকতেছে, পাপন ভাইরে দিয়ে এটা আটকায় দেবে। এই ঘটনা যেদিন হলো সেদিনই ফারুক ভাই পদত্যাগ করবে। ঘটনা হবে শুনেই ফারুক ভাই সিদ্ধান্ত নিয়েছিল যে এরকম হলে পদত্যাগ করবে না। সে খোলাখুলি মিডিয়াতে বলে দিল যে এরকম হলে সে পদত্যাগ করে ফেলবে। কারণ সে বলছে যে প্রধান নির্বাচকের জবটা খুবই স্বায়ত্তশাসিত একটা জব। এই জবে যদি কেউ বিন্দুমাত্র হস্তক্ষেপ করে কাজ করা যায় না। কারণ আমাকে একদম স্বাধীনভাবে আমার কমিটি নিয়ে ভাবতে হবে পরিষ্কার মাথায়। সেই জায়গায় যদি কেউ বিন্দুমাত্র হস্তক্ষেপ করে কাজ করা যায় না। অলরেডি কিছু হস্তক্ষেপের মুখোমুখি আমি হচ্ছি, তারপরেও কাজ করে যাচ্ছি, কিন্তু যদি আলাদা আরেকটা কমিটিকে জবাবদিহিতা করতে হয়, এটার মধ্যে আমি নাই। এটা পুরো সিস্টেম শেষ হয়ে গেল। আলটিমেটলি তাই হলো, ফারুক ভাই পদত্যাগ করলো এবং বাংলাদেশ একটা অন্ধকার যুগে প্রবেশ করলো। বাংলাদেশের ক্রিকেট একটা অন্ধকার যুগে প্রবেশ করলো। হাতুরু সিং এর ভয়াবহ স্বেচ্ছাচারিতা এবং পাপন ভাইয়ের চোখ বুঝে হাতুরু সিং এর সবকিছুকে অনুমোদন দিয়ে যাওয়া, এটা বাংলাদেশের ক্রিকেটকে অন্তত 100 গজ পিছায় দিছে। দেখেন, কোচ হিসাবে হাতুরু সিং এর দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। টেকনিক্যালি, মোটিভেশনালি এবং স্ট্র্যাটেজিক্যালি হাতুরু সিং অসাধারণ একজন কোচ। তা না হলে তো শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো দল তারা নিয়ে বারবার টানা হেঁচড়া করতো না। সে টপ রেটেড কোচ, একদম ভালো কোচ। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ হিসাবে, কোচ না, মানুষ হিসাবে সে খুব উচ্চাকাঙ্ক্ষী। সে যে জায়গায় যায় সেই জায়গায় 1 নাম্বার হয়ে উঠতে চায়। এটা হচ্ছে প্রথম সমস্যা তার। দ্বিতীয় সমস্যা হচ্ছে সে যে ড্রেসিং রুম চায় সেটা একদমই জি হুজুরে পূর্ণ। যেখানে কেউ কোশ্চেন তুলবে তার ড্রেসিং রুমে বা নির্বাচক কমিটি থেকে তাকে নিয়ে তাকে চলে যেতে হবে এবং অপমানিত হতে হবে। এই যে প্রসেসটা ফারুক ভাই চলে যাওয়ার পরে একটা নোংরা আকার ধারণ করলো। আমাদের টিমে যে বা যারা হাতুরু সিং একে নিয়ে প্রশ্ন তুলছে, হাতুরু সিং এর কোনো সিদ্ধান্ত, ইভেন হাতুরু সিং এ টসে কি হবে এটা ক্যাপ্টেনকে বলে দিছে। বলে দেওয়ার পরে ক্যাপ্টেন ওই সিদ্ধান্ত রাখে নাই। কারণ টিম ম্যানেজমেন্টের বাকিরা সবাই মনে করছে যে হাতুরু সিং এর সিদ্ধান্ত ভুল। ওই সিদ্ধান্ত যখন হাতুরু সিং এর বিপক্ষে গিয়ে ক্যাপ্টেন অ্যাপ্লাই করছে এবং সেটাতে বাংলাদেশ জিতছেও, তারপরেও সে প্রকাশ্যে ওই ক্যাপ্টেনকে অপমান করছে। এরকম ঘটনা ঘটছে। আপনারা জানেন যে হাতুরু সিং এর শুরুতেই সে সাকিবের সঙ্গে গোলমাল পাকায় ফেলছে, সাকিবরে নিষিদ্ধ করলো। এরপরে শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে মাশরাফিরে মাঝরাতে অপমান করায়, মাশরাফি টি-20 থেকে অবসর নিয়ে ফেললো। সাউথ আফ্রিকা ট্যুরে গিয়ে প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক মুশফিককে নিয়ে যাচ্ছে তাই বললো সে, এবং মুশফিককে মানুষের সামনে অপমান করলো। মুশফিক ওখান থেকে রিটায়ার করবে এরকম একটা প্রস্তুতি নিয়ে দেশে ফেরার অবস্থায় ছিল। কিন্তু ততদিনে বোর্ড একটু জিজ্ঞাসা করার মতো আগ্রহ তৈরি হয়েছে যে এগুলো কেন হচ্ছে। এর মধ্যে দেখেন আরো জুনিয়র ক্রিকেটার অনেকের সঙ্গে হাতুরু সিং অনেক কিছু করছে, যেগুলো মিডিয়া ঘুটলে পাবেন। কাউরে কাউরে গায়ে হাত তোলার মতো অভিযোগও আছে তার বিপক্ষে। এইসব ঘটনা তো ঘটতেছে নিয়মিত। কিন্তু সর্বশেষ সে যেটা করলো 2017 সালে যখন তারে মাত্র জিজ্ঞেস করা হয়েছে যে এগুলো কেন ঘটতেছে, সে জাস্ট সিইও বরাবর একটা মেল দিয়ে নিজের ফোনটা অফ করে সে বাংলাদেশে আর আসলো না। ওই সাউথ আফ্রিকা থেকে আর বাংলাদেশে আসলো না। সে কিন্তু অফিসিয়ালি, মানে আপনার যে প্রপার একটা প্রসেসের মধ্যে চাকরি ছাড়তে হবে। চুক্তি থাকা অবস্থায় চাকরি ছাড়লে আজকে যেমন হাতুরু সিং এর একটা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, ঠিক একই কথা তো হাতুরু সিং এর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো সে কিছু ফলো করে নাই। সে ওখানে চাকরি ছেড়ে দিয়ে দেশে চলে গেছে, মানে অস্ট্রেলিয়ায় চলে গেছে। সেই থেকে দীর্ঘদিন ফারুক ইয়ের সঙ্গে, হাতুরু সিং এর সঙ্গে বোর্ড আর কোনো যোগাযোগ করতে পারে নাই। পরে নানা বিধ ঘটনার ভিতর দিয়ে গেছে, সে আবার শ্রীলঙ্কার হেড কোচ হয়েছে। অবশেষে গত বছর তাকে আবার ফিরে আনা হয়েছে। আনার পরে দেখা গেছে সে একই রকম আছে। এখনো সে ড্রেসিং রুমে গোলমাল লাগানোর চেষ্টা করে,
এখনো সে পছন্দ অপছন্দ নিয়ে তীব্র থাকে। সৌম্যর মতো আউট অফ ফর্ম খেলোয়াড়, যেহেতু তার ওই সময় পছন্দ ছিল, তারে সে আবার কোথা দিয়ে ডাকে নিয়ে আসছে। সৌম্য তো সিনেই ছিল না রে ভাই, মানে সৌম্য এমন হতো যে এ দলে আছে বা কোনো জায়গায় আছে, কোথাও নাই, সে সৌম্যরে কোথা দিয়ে ধরে আনছে, আনার পরে সৌম্য একটা ভালো ইনিংস খেলছে। এই জন্য আমি আতর সিং এর একটু থ্যাংক ইউ বলতে পারি। কিন্তু এই জাতীয় ঘটনা যে পছন্দ অপছন্দটা তীব্র করে তোলা, এবং গত বিশ্বকাপের সময় তার বিপক্ষে একটা চ্যানেল অভিযোগ করছিল, আমি জানি এসব অভিযোগ কিছু সত্যতা না থাকলে হয় না, এবং পরে ভেতরে ঘটনা শুনছি যে সে আসলেই একজন স্পিনাররে প্রকাশ্যে থাপ্পড় মারছিল। অ্যালান ডোনাল্ড বা মানে অ্যালান ডোনাল্ডের মতো কিংবদন্তি ক্যারেক্টার তার আন্ডারে কোচ হিসাবে কাজ করতে পারে নাই, গিয়ে নিজে বিসিবির অভিযোগ দিচ্ছে যে আমার সামনে এই ঘটনা ঘটছে, আমি এটা করতে পারিনি। অ্যালান ডোনাল্ড তখন প্রতিবাদ করছিল যে তুমি কোনো ক্রিকেটারের গায়ে হাত তুলতে পারো না। তো সেইভাবে হাতুরু সিং অধ্যায় চলতেছিল। সে তো জানে উপরে মাথার উপরে পাপন ভাই আছে, সে যা খুশি তাই করতে পারে, এদেশে যে কোনো ক্রিকেটারকে মারতে পারে, যে কোনো ক্রিকেটারের অপমান করতে পারে। আপনি জানেন না, আপনারা ভাবেন যে সে শুধু সিনিয়রদের সঙ্গে করছে, সব ক্রিকেটারে সে যাচ্ছে তাই বলে অপমান করা, যাচ্ছে তাই বলে কথাবার্তা বলা, এগুলো করছে। এবং এইগুলোর একমাত্র প্রতিবাদকারী ছিল ফারুক ভাই। এই জন্য আমাদের মনে হয়েছে ফারুক ভাইয়ের সঙ্গে তার বোধহয় ব্যক্তিগত শত্রুতা আছে, মোটেও না। ফারুক ভাই প্রেসিডেন্ট হয়েছে এবং খুব ফেয়ার এনাফ যে ফারুক ভাই সিরিজের মাঝখানে তারে বাড়ি চলে যাইতে বলে নাই। আমি হইলে তাই বলতাম যে তুমি যথেষ্ট হয়েছে, তুমি এখন বাড়ি চলে যাও, ওইখানে প্রয়োজনে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ পাঠাচ্ছি। ফারুক ভাই ফেয়ার আনাপ যে এই সিরিজ শেষে তার সঙ্গে কথা বলবে, কথা বলে তারপরে ডিসিশন নেবে। ফারুক ভাই কিন্তু অন্তত তারা বের করে দেয় নাই এখনো, এই জন্য ফারুক ভাইয়ের একটা ধন্যবাদ দিতে পারেন। যাই হোক, আমি আশা করি যে আমার স্বপ্ন হচ্ছে হাতুরু সিং এর মতো একজন দক্ষ কোচ বাংলাদেশে থাকবে, কিন্তু তার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ফারুক ভাইয়ের মতো একটা বোর্ড প্রেসিডেন্ট থাকবে। দেখা যাক তাই হয় কিনা। সবাইকে শুভেচ্ছা।